এভরিওয়ান, কেমন আছো কলিজারা? আশা করি ভালোই আছো। তো তোমরা আরও বেশি করে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করে জানাও। আরে আমাকে একটু উৎসাহিত না করলে আমি কি করে ভিডিও বানাবো? তোমাদের ভালো লাগছে কি না? যদি না লাগে তাহলে গল্পটি এখানেই স্টপ করে দেব। প্লিজ কমেন্ট করো, আমাকে জানাও তোমাদের কেমন লাগছে। নেক্সট ডে সকালে তের ঘুম ভাঙে। সে উঠে যথারীতি ফ্রেশ হয়ে সাদা টি শার্ট এবং কালো প্যান্ট, মাথায় ক্যাপ, চুলগুলো ছাড়া বেশ সুন্দর করে রেডি হয়ে সে যায় জিমিনের রুমে। গিয়ে দেখে জিমিনের রুমের দরজা খোলাই আছে। কিরে, কি ভাবছিস? কি যে পড়ি তাই ভাবছি বলে সে তের দিকে তাকায় এবং একটু অবাক হয়ে চেয়ে থেকে বলে, তোকে তো দারুণ লাগছে। দরজা খোলা রেখেছিলিস কেন? তুই আসবি তাই। তে একটা কালো শার্ট এবং একটা হোয়াইট প্যান্ট দিয়ে জিমিনকে বলে, যা এটা পরে আয়। কিন্তু তুই তো জানিস আমি এসব পড়ি না। কোনো কিন্তু না, তুই পড়বি মানে পড়বি। কিছুক্ষণ পর জিমিন রেডি হয়ে আসে এবং দুজন মিলে ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ভার্সিটিতে যেতে যেতে লিফটে উঠে তে রাতের সমস্ত কথা জিমিনকে খুলে বলে। আমি তো রীতিমতো অবাক হচ্ছি তে, এটা কি সত্যিই জাঙ্কুক করেছে? তো তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? না রে, আসলে বিষয়টা বিশ্বাস করার মতো নয়। তো তোকে বিশ্বাস করতে হবে না, যা এখান থেকে। রাগ করছিস কেন? আমি বিশ্বাস করেছি। তারপর তারা ক্লাসরুমে পৌঁছে যায়। যথারীতি ক্লাস শুরু হয়। ব্রেক টাইমে ক্যান্টিনে খাওয়ার সময় মাইকে একটা অ্যানাউন্স হয়। কিছুদিন পরেই 15ই আগস্ট ছিল, তার জন্যই একটি অনুষ্ঠান হবে। সেখানে সবাইকেই পার্টিসিপেট করতে হবে বাধ্যতামূলক। শুনলি তো মাইকে কি অ্যানাউন্স হলো? আর কয়েকদিন পরেই স্বাধীনতা, আর তার জন্যই আমাদের সবাইকে কিছু না কিছুতে নাম দিতেই হবে। আমি ভাবছি আমি নাচে দেব। তুই যেমন খুশি তেমন সাজা। আচ্ছা, আর যদি লিসা থাকতো কত ভালো হতো, তাই না? মন খারাপ করিস না, কি করা যাবে বল। ওই দেখ কে আসছে। জিমিন দেখে সুগা একটা কালো শার্ট পরেছে এবং খুব খুশি মনেই আসছে। এই প্রথমবার জিমিনের সঙ্গে সুগার মিল হয়েছে। জিমিন তো বেজায় খুশি। কিসে নাম দিবাতে? আমি নাম লিখছি। নাচে স্যার। তোমার বান্ধবী? তাকেই জিজ্ঞাসা করুন কিসে নাম দেবে। যেমন খুশি তেমন সাজো। ওকে, আমি এখন আসছি। সুগা সেখান থেকে চলে যায় এবং জিমিন তের হাত ধরে ভার্সিটি থেকে বাইরে নিয়ে রাস্তার উপরে হাঁটা শুরু করে। কোথায় নিয়ে যাচ্ছিস? ক্লাস করবি না? আজ আর ক্লাস হবে না। আর একটু গেলেই ভার্সিটির একটা গার্ডেন আছে, চল ওখানেই নিয়ে যাচ্ছি। তে কিছু বলে না। তারা গার্ডেনে পৌঁছায়। খুব সুন্দর ছিল গার্ডেনটা। ফুল আর ফুল, ফুলের মাঝেই একটা সুন্দর রাস্তা, সাইডে চেয়ার বিশ্রামের জন্য। আর তারা একটু ভিতরে গিয়ে একটা গাছের নিচে থাকা চেয়ারে বসে। গাছে এক পাশে ঝোপঝাড় আর আরেক পাশে ফুলের গাছ ভরা। তারা নিজেদের মতো বেশ কিছুক্ষণ গল্প করে। তা প্রায় ঘন্টাখানেক। জিমিন সুগাকে নিয়েই গল্প করছিল। তখন হঠাৎ ঝোপের ওপাশ থেকে জেনি এবং জেহব বেরিয়ে আসে এবং জেহব তেকে দেখতে পেয়ে তের কাছে আসে। আমি ভাবিনি তে তুমি আমার সাথে এমন করবে। কি করেছি আমি? কিছু না, শুধু আমার মনটা চুরি করেছো। তোমার লজ্জা করে না? তোমার পাশে এমন একজন আছে যে নিজের জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসে, আর তুমি তাকে ছেড়ে অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করো কি করে? জানো জেনি তোমার জন্য কি করেছে কত মেয়ের সাথে? জিমিন তে মুখ চেপে ধরে এবং তাকে আর কথা বলতে দেয় না। কি করেছে তে? বলো। জিমিন, ওর মুখ ছেড়ে দাও, ওকে বলতে দাও। জিমিন তেকে নিয়ে ওখান থেকে দূরে চলে যেতে চায়। তখনই জেনি তের গলা থেকে ওড়নাটা টেনে নেয় এবং জেহপের দিকে ছুঁড়ে মারে। আচমকাই জেহপ অজ্ঞান হয়ে যায়। তখনই জেনি কিছু জাদু করে এবং সেই জাদুর ফলে সেখানে বৃষ্টি আরম্ভ হয়। জেনি তো একটা ছায়ায় গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং জোরে আওয়াজ দেয়,
তখনই দেখা যায় ভার্সিটির ছেলেগুলো সেদিকেই দৌড়ে আসে। আওয়াজ ছিল খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর। জেনে জাদু দ্বারা জিমিনকে গাছের সঙ্গে হঠাৎ বেঁধে দেয়। জিমিন অবাক হয়, বুঝতেই পারেনি তার সাথে এমন কিছু হঠাৎ করেই হয়ে যাবে, এবং তেকে ফেলে দেয় বৃষ্টির মধ্যে। আসলে জেনি চাইছিল তেকে সবার সামনে অপদস্থ করতে। তার জামার বাটনগুলো একটা একটা করে খুলতে থাকে। প্লিজ জেনি, আমাকে মেরে ফেলো, কিন্তু কিন্তু সবার সামনে আমার লজ্জাস্থান খুলে দিও না। আমি তোকে মেরে ফেললে যে কষ্ট পাবে, তুই যদি নিজে সুসাইড করিস তাহলেও যে কষ্ট পাবে। সেই জন্যে আমি তোর সম্মানহানি করব, যাতে জিহব তাকে ঘৃণা করে, শুধুমাত্র ঘৃণা। তারপরে সে তার জামার বাটনগুলো খুলতে থাকে। তে কান্নায় ভেঙে পড়ে এবং নিজের গলা থেকে লকেটটি খুলে আছাড় মারে, যাতে করে সেটি ভেঙে জিন তাকে সাহায্য করতে আসে। তবে তের ভাগ্য খারাপ থাকায় সেটি আর ভাঙে না, বরং দূরে গিয়ে পড়ে যায়। তে তো নিজের বুকে হাত দিয়ে কান্না ভেঙে পড়ে এবং সেখানেই বসে পড়ে। তে চিৎকার করে, সবাইকে সাহায্য করতে বলে, কিন্তু কেউই এগিয়ে আসে না। একটি ছেলে সাহস করে এগিয়ে আসলে জেনি তাকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। এই কারণে সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। এদিকে বৃষ্টির কারণে তে পুরোপুরি সম্পূর্ণভাবেই ভিজে গেছে, আর তার অন্তর্বাস পুরোপুরি বোঝা যাচ্ছে। জেনি জামাটার শেষ বাটনটাও খুলে দেয় এবং তারপরে তার গা থেকে যেই জামাটি খুলে নিতে যাবে তখন একটা ডানা বিশিষ্ট ছেলে নেমে আসে এবং তেকে সেখান থেকে নিয়ে চলে যায়। তে নিজেকে কারোর বুকে আবিষ্কার করে, চোখ খোলে, দেখার চেষ্টা করে ছেলেটিকে, কিন্তু তখনও জেনির জাদু কাজ করে এবং তের গায়ে থেকে পোশাক অদৃশ্য হয়ে যায়। তে কি করবে বুঝতে না পেরে ছেলেটিকে জড়িয়ে ধরে এবং পিটপিট করে তার মুখের দিকে তাকিয়ে দেখতে পায় এটা জাংকুক। কিন্তু এই জাংকুকের সঙ্গে সেই জাংকুকের অনেক পার্থক্য। জাংকুকের চোখ দুটি নীল, গায়ে কোনো পোশাক নেই, শুধু একটা প্যান্টে একটু উঁচুতে ওঠার কারণে তার শীত করছিল এবং সে জাংকুককে জড়িয়ে ধরে এবং তাদের দুজনের শরীর একে অপরের সঙ্গে পুরো মিশে যায়। তে অনুভব করে জাংকুকের উদাম দেহ, কিন্তু তে জড়িয়ে ধরায় পিঠে হাত পড়ে জাংকুকের। তো তের হাত যখন পিঠে পড়ে ডানার উপরে, তে একটু অদ্ভুতই লাগে এবং সে অনেকটা ভয় পেয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তখন জাংকুক বুঝতে পারে যে তের ঠান্ডা লাগছে, সেজন্য সে তাকে নিচে নামিয়ে আনছিল। তখনই তে অজ্ঞান হয়ে গিয়েছে। জাংকুক নিচে একটা রোডে নামে, যেখানে কেউই ছিল না, এবং সাথে সাথে তার ডানাটি অদৃশ্য হয়ে যায়। সাথে চলে আসে তার গায়ে একটি নতুন জামা। সেও এক চুটকিতে তের গায়ে একটি পোশাক এনে দেয় এবং তাকে নিয়ে হাঁটা শুরু করে। জাংকুক তাকে নিয়ে তার বাড়িতে চলে আসে এবং তাকে শুইয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরে তের জ্ঞান ফেরে। তে জ্ঞান ফিরে এদিক ওদিক তাকিয়ে দেখে যে সে এখন রুমে আছে এবং জাংকুককে দেখে সে তার সাইডেই বসে আছে, একদম গুড বয় হয়ে। তোমার ডানাগুলো কোথায় গেল? কোন ডানা? তুমি একটু দয়া করে বলবে, তুমি মানুষ নাকি ভূত? আমি মানুষও নই এবং ভূতও নই। তাহলে কি? বলতে বলতে তে মনে পড়ে তার গায়ে কিছু ছিল না। তখনই সে একটু অস্বস্তিতে পড়ে যায় এবং নিজের দিকে তাকায়। তাকিয়ে দেখে তার গায়ে বর্তমানে একটি ড্রেস আছে। ছি ছি, তুমি আমাকে ড্রেস পরিয়েছো নাকি? হ্যাঁ, তুমি তো ভারী অসভ্য ছেলে। একটা মেয়েকে ড্রেস পরাতে তোমার লজ্জা করলো না? তে আই লাভ ইউ। এখন তো আমার সব কিছু দেখে নিয়েছো, আর আই লাভ ইউ বলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তে আই লাভ ইউ। তে আবার কিছু বলতে যাবে, জাংকুক তার মুখে হাত দিয়ে চুপ করো, কথা বলো না। বলছি না আই লাভ ইউ। আগে বলো তুমি কে? আমি একজন অ্যাঞ্জেল, কিন্তু তোমাকে তো দেখতে মানুষের মতো। আমরা মানুষের রূপ নিয়ে থাকতে পারি, তাই থাকি। কিন্তু তোমরা মানুষের সাথে কেন থাকো? দরকার আছে তাই। কি দরকার? আমরা মানুষের সাথে থেকে পড়াশুনো করি, চাকরি বাকরি করি, সংসার করি। কিন্তু কেন? চাইলে তো তোমরা উড়ে উড়েও বেড়াতে পারো। পারি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষের রূপেই থাকি। বিশেষ কারণ ছাড়া আমরা আমাদের নিজস্ব রূপে আসি না। কি কারণে আসো না?
কারণ আমরা আমাদের আসল রূপে আসলে আমাদের শক্তি কম হয়ে যায়। কারণ ছাড়া অকারণে যদি মানুষের রূপ নিয়ে আমরা ঘোরাঘুরি করি তাহলে। আচ্ছা, তোমরা কি মানুষকেই বিয়ে করো? কেন বলো না? না, কেন? আমাদের মানুষকে বিয়ে করা নিষেধ। বাট আই লাভ ইউ টু। কি বলছো তুমি? ঠিক বলছি। আমি তোমাকে তো অনেকদিন আগে থেকেই পছন্দ করি। আমি কিন্তু মানুষ না। আর তুমি যেই ভীতু, ভয় পাবে না তো? না, এতক্ষণ যখন পাইনি হয়তো আর পাবো না, তাই বুঝি? কিন্তু তুমি যে বললে তোমাদের মানুষকে বিয়ে করা নিষেধ, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে না? শুধু বিয়ে করলে কোনো ক্ষতি হবে না তাহলে? মানে বিয়ে করা যাবে কিন্তু কাছে যাওয়া যাবে না। গেলে কি হবে? আমার শক্তি কম হয়ে যাবে আর তোমার বেশি বড় ক্ষতি হয়ে যাবে। আমার শক্তি কম হয়ে গেলে আমি মরে যাব আর তুমি বিধবা হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমার সাথে আমিও মরে যাব। যেটা বলছো ভেবে বলছো তো? তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। হ্যাঁ বাবা, আমি ভেবেই বলছি। বাঁচলে তোমার সাথে, না বাঁচলে নাই। আচ্ছা, সব ঠিক আছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমি যাচ্ছি। কোথায়? জিমিনকে আনতে হবে তো। আমিও যাব। না, আজ থেকে তুমি এখানে থাকবে। মানে মানে বলা ভুল, এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হবে না, বাইরে বিপদ আছে। ঠিক আছে, কিন্তু তুমি আমার ফোনটা যদি পাও এবং লকেটটা পাও তাহলে নিয়ে আসবা। তোমাকে কি আমার, আচ্ছা ঠিক আছে, এনাও ফোন নাও, আর বাদ বাকিটা আমি দেখছি।